ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রদীপ @জিও। আমি আজ এসেছি দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। দশম শ্রেণীর বহির্জাত প্রক্রিয়ার পরের যে চ্যাপ্টার নদীর কাজ, সেই নদীর কাজের নদী সংক্রান্ত কিছু উপভাষা নিয়ে আজ আলোচনা করব। ফার্স্ট আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে নদী। নদী কাকে বলে, নদীর কি সংজ্ঞা হতে পারে, সেই জিনিসগুলো সম্পর্কে জানবো। নদী সাধারণত কোনো উচ্চভূমি বা পার্বত্য অঞ্চল বা প্রস্রবণ থেকে উৎপন্ন যে প্রাকৃতিক জলধারা, যেটি সুনির্দিষ্ট খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সুনির্দিষ্ট খাতের মধ্য দিয়ে কোনো প্রবাহিত হয়ে কোনো সাগর বা সমুদ্র বা কোনো নদীতে এসে মেশে, তাকে সাধারণভাবে নদী বলা হয়। এরপর নদী নিয়ে বিজ্ঞানী মরিস হাওয়া একটি সংজ্ঞা দিয়েছেন। খাতের মধ্য দিয়ে প্রবাহিত জলধারাকে নদী বলে। যেটা ১ম এ সংজ্ঞাটায় বলেছিল সুনির্দিষ্ট খাতের মধ্য দিয়ে। এই খাতটাই হচ্ছে নদী উপত্যকা, যেটার মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়। এখানে ইংলিশে যে সংজ্ঞাটা দিয়েছে, রিভার মে বি ডিফাইন্ড, একটা নদীকে সংজ্ঞায়িত করা যেতে পারে অ্যাজ এ চ্যানেলাইজড ফ্লো অফ ওয়াটার। অর্থাৎ সুনির্দিষ্ট খাতের মধ্য দিয়ে প্রবাহিত যে স্বাভাবিক জলধারা, সেগুলোকে আমরা নদী বলা হয়। এবার এই চ্যানেল, এই কথাটার সাথে তোমরা এখন যথেষ্ট পরিচিত। কারণ কোনো রোগী অপারেশন বা শারীরিকভাবে অসুস্থ হলে তাদের হাতে একটা চ্যানেল তৈরি করে দেয়, যাতে করে সেই অংশটা দিয়ে যাবতীয় ইঞ্জেকশন, হাড়ে যে গুরুত্বপূর্ণ বস্তুগুলো সেগুলো দিয়ে পুশ করে দেওয়া হয়, যাতে করে তার শরীরের অন্য অংশে আর পুশ করতে না হয়। তাই চ্যানেল মানে সুনির্দিষ্ট খাত। এবারে নদীর আমরা কয়েকটা উদাহরণ দেখে নেবো ভারতবর্ষের রেসপেক্টে। গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, এগুলো। এবারে এখানে একটা আসি যে নদ আর নদী নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। সাধারণত নদ আর নদীর ক্ষেত্রে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের ব্যাপারটা আছে। নদ বলতে সাধারণত পুংলিঙ্গ, অর্থাৎ নদীর পুংলিঙ্গ হচ্ছে নদ এবং স্ত্রীলিঙ্গ হচ্ছে নদী। তা সত্ত্বেও একটা সংজ্ঞা দেওয়া যেতে পারে। সাধারণত নদ বলতে আমরা যেগুলোকে বুঝি, তার মধ্যে একটা চরম ভাব বিরাজ করে। হয় নদের মধ্যে হয় বন্যা তৈরি হয়, না হলে খরা তৈরি হয়, এবং সেটা মানুষের জনজীবনকে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। তাকে আমরা নদ বলি। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দামোদর নদের কথা উল্লেখ করতে পারি। ভারতবর্ষের ক্ষেত্রে আমরা ব্রহ্মপুত্র নদীর কথা উল্লেখ করতে পারি। সেখানে দামোদর নদ হচ্ছে পশ্চিমবঙ্গের দুঃখ, অর্থাৎ খরা হয়, না হলে বন্যা হয়। আবার ব্রহ্মপুত্র নদ অসমের দুঃখ নামে পরিচিত। কিন্তু নদীর ক্ষেত্রে এই খরা বা বন্যা, এই ধরনের ভাবনা, মানে এই ধরনের বৈশিষ্ট্যটা থাকে না। সারা বছর ধরে একটা সাধারণ প্রবাহ বজায় থাকে। খরাও তৈরি করে না, বন্যাও তৈরি করে না। সুতরাং নদ আর নদীর যে পার্থক্য, সেটা অবশ্যই বুঝতে পেরেছ। এরপর আমরা জানবো জলচক্র, অর্থাৎ জল। আমাদের জলের যে ৩ টে রূপ আছে, কঠিন, তরল এবং গ্যাসীয়, সেই ৩ টে রূপের মাধ্যমে এবং কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে বাষ্পীভবন, ঘনীভবন, অধঃক্ষেপণ, পৃষ্ঠপ্রবাহ, এই প্রক্রিয়াগুলির মাধ্যমে সর্বদাই চক্রাকারে আবর্তন করে চলেছে। চক্রাকারে আবর্তন করে চলেছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং স্থলভাগের মধ্যে, এবং সারা পৃথিবীতে জলের ভারসাম্য বজায় রাখছে। এটাই হচ্ছে জলচক্র। এখানে আমরা জলচক্রের একটা ডায়াগ্রাম দেখব। সেখান থেকে বিষয়টা অনেক পরিষ্কার হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত মেঘ থেকে বৃষ্টিপাত হয়। এছাড়া বৃষ্টিপাত ছাড়াও তুষারপাত, কুয়াশা, ঘনীভবন, কুয়াশা, শিশির, এগুলোর মাধ্যমেও কিছু পরিমাণে জল আমরা পেয়ে থাকি। সেগুলো নামতে থাকে এবং কি হয়, ভূপৃষ্ঠের যে বিভিন্ন স্থলভাগ আছে সেখান থেকে আমার আ বাষ্পীভবন প্রক্রিয়ায় এই জল আমার বাষ্প হয়ে আকাশে বাতাসের সাথে মিশে যায়। সেটা আবার কি মেঘের মাধ্যমে বা এই বাষ্প আবার
বিভিন্ন যে পাহাড় আছে সেই পাহাড়ের মাথায় বরফ আকারে জমা থাকে। সেখান থেকে আবার হিমবাহ সৃষ্টির মাধ্যমে এবং হিমবাহ গলে গিয়ে নদীর মাধ্যমে বয়ে যায়। তাছাড়া যে বৃষ্টিটা পড়ে তার বেশিরভাগ অংশটা ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ার পর সেটা আবার সারফেস রান অফ এর মাধ্যমে আবার সমুদ্রে মিশে। এছাড়া কিছু পরিমাণে জল আমার ভূপৃষ্ঠের মধ্যে অনুপ্রবেশ করে, যেটা ইনফিল্টারাইজড ওয়াটার বলা হয়, যেটা আমরা গ্রাউন্ড ওয়াটার হিসেবে পেয়ে থাকি। এই গ্রাউন্ড ওয়াটারের আবার মাটির অনেক অভ্যন্তরভাগ দিয়ে একটা প্রবাহ দেখা যায়, সেটাকে ভৌমজল প্রবাহ বলা হয়। যাই হোক, জল, কঠিন, তরল এবং গ্যাসীয় এই ৩ টি রূপের মাধ্যমে আমাদের বায়ুমণ্ডল এবং স্থলভাগ এর মধ্যে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে এবং পৃথিবীতে জলের যে ভান্ডার সেটা বজায় রাখছে। এটাকে আমরা জলচক্র বলি। এবারে জলচক্রের যে প্রসেস গুলো বলছিলাম, প্রধান যে প্রক্রিয়াগুলো এভাপোরেশন, বাষ্পীভবন, অর্থাৎ সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে যায় এবং বাতাসে গ্যাসীয় আকারে মিশে যায়। ঘনীভবন, যখন বাষ্প আমার অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় তখন সেটা ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়, দিয়ে মেঘ হিসেবে বাতাসে ভেসে বেড়ায়। প্রেসিপিটেশন, আকাশের যে ঘনীভূত যে জলকণা সেগুলো যখন কঠিন বা তরল আকারে ভূপৃষ্ঠে নেমে আসে তখন সেটাকে প্রেসিপিটেশন বলে। এর মধ্যে আমার শিলাবৃষ্টি, এ তুহিন, তুষার, আর বৃষ্টি সব ইনক্লুড থাকে। সারফেস রান অফ, যেটা আমি বলছিলাম যে ভূপৃষ্ঠে বৃষ্টি পড়ার সাথে সাথে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে এবং সেটা সারফেস ড্রেনেজের মাধ্যমে গোটা ভূপৃষ্ঠের জলটাকে ড্রেনেজ আকারে, মানে আহ, যেটাকে আমরা সারফেস রান অফ বলছি। এরপর ইনফিল্টারেশন, যেটা অনুস্রাবণ বলছে বাংলায়। অর্থাৎ বৃষ্টির জলে বেশ কিছুটা যেমন নদীর মাধ্যমে বাহিত হয়ে সমুদ্রে যে হাজির হয়, ঠিক সেরকম কিছুটা জল অভ্যন্তরে প্রবেশ করে এবং ভৌমজল ভাণ্ডার হিসেবে থাকে, যেটা আমরা পানীয় জল হিসেবে ব্যবহার করি। এরপর আসছি জলচক্রে নদীর ভূমিকা। নদী আমার যে উম, উম, আলোচ্য বিষয়, তার সাথে জলচক্রের কি লিঙ্ক আছে সেটা আমরা জানবো। জলচক্রে নদীর ভূমিকা, জলচক্রের ক্ষেত্রে আমরা দুটো পার্ট দেখতে পাই। একটা হচ্ছে অনুভূমিক অংশ, আর একটা হচ্ছে উলম্ব অংশ। উলম্ব অংশের মধ্যে কি হয়, আমার সমুদ্র থেকে বাষ্পীভবন হয়, বিভিন্ন ধরনের গাছ থেকে যে বাষ্পীয় প্রচ্ছেদন হয়, অর্থাৎ বাষ্পমোচন প্রক্রিয়ায় কিছুটা জল বাষ্পীয় আকারে বাতাসে মেশে, ঠিক এগুলো এই পোর্শনটা কে বলা হয় উলম্ব অংশ। ঠিক সেরকম অনুভূমিক অংশ যেটা, অর্থাৎ সারফেস রান অফ, যেটা সেক্ষেত্রে প্রধান ভূমিকা গ্রহণ করে নদী। অর্থাৎ স্টেজ ছড়িয়ে পড়া জলটা নদীর মাধ্যমে সমুদ্রে যেয়ে পতিত হয়। সুতরাং এই সারফেস রান অফ এর প্রধান ভূমিকা পালন করে নদী। এই হিসাবে জলচক্রের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নদী। এরপরে এই যে জলচক্র, এই জলচক্রের মাধ্যমে সারা পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে। আর জল আমাদের জীবন, সেই জল ছাড়া আমরা বাঁচতে পারবো না। তাই পৃথিবীকে সুরক্ষিত রাখতে এবং জীবগুলির বিকাশ ঘটাতে এই জলচক্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আর সেক্ষেত্রে নদী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই যে সারফেস ড্রেনেজ, অর্থাৎ সারফেস রান অফ যেটা হয় সেটা সব থেকে বেশি দেখা যায় এশিয়া মহাদেশে এবং সব থেকে কম লক্ষ্য করা যায় অস্ট্রেলিয়া মহাদেশে, এবং একদম লক্ষ্য করা যায় না সেটা হচ্ছে আন্টার্কটিকা মহাদেশে, যেখানে বেশিরভাগ অংশটাই বরফ ঢুকে জমা থাকে। তাই সেখানে সারফেস রান অফ বা নদীর যে ভূমিকা সেটা একেবারে নগণ্য। সব থেকে বেশি জল প্রবাহিত হয় এশিয়া মহাদেশে নদীর মাধ্যমে, এবং সবথেকে কম প্রবাহিত হয় অস্ট্রেলিয়া মহাদেশে, এবং একদম প্রবাহিত হয় না সেটা হচ্ছে আন্টার্কটিকা মহাদেশে। এরপর আমরা জানবো নদী সংক্রান্ত কিছু পরিভাষা সম্পর্কে, যেগুলো আমাদের পরবর্তীকালে পড়তে গেলে বা বুঝতে গেলে নদীর যে কাজ করো ক্ষয় কাজ আছে, বহন কাজ আছে, সেগুলো বুঝতে গেলে আমাদের সুবিধা হবে। সেখানে ফার্স্ট আছে উৎস এবং মোহনা। নদীর উৎস এবং মোহনা, অর্থাৎ নদী যে জায়গা থেকে উৎপন্ন হয় সেটাকে নদীর উৎস বলা হয়। এটা হতে পারে হিমবাহের শেষ প্রান্ত, হতে পারে কোনো প্রস্রবণ, হতে পারে কোনো পাহাড়ি এলাকা, হতে পারে কোনো উচ্চভূমি। অর্থাৎ যে জায়গা থেকে নদীর উৎপত্তি হয় সেটাকে আমরা নদীর উৎস বলে থাকি। গঙ্গার ক্ষেত্রে আমরা বলে থাকি যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে, সুতরাং গঙ্গার উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। ঠিক সেরকম মোহনা, নদী
তার প্রবাহ পথ বা গতিপথ শেষ করে সবশেষে যেখানে মেশে সেটা হতে পারে কোনো নদী, হতে পারে কোনো সমুদ্র, বা হ্রদ বা অন্য কোনো জলাশয়। যেখানে যে মেশে অর্থাৎ নদী তার প্রবাহপথ বা গতিপথের শেষে যেখানে যে মেশে সেটাকে আমরা নদীর মোহনা বলে থাকি। আমরা গঙ্গা নদীর ক্ষেত্রে বঙ্গোপসাগরকে বলে থাকি গঙ্গার মোহনা। অর্থাৎ নদী যেখানে উৎপন্ন হয় তাকে বলা হয় নদীর উৎস, এবং যে স্থানে নদী মেশে তখন সেটাকে বলা হয় মোহনা। এরপর যে পরিভাষা সম্পর্কে জানবো, উপনদী ও শাখা নদী। উপনদী বলতে আমরা যেটা বুঝি যে প্রধান নদীর গতিপথে যে সমস্ত নদীগুলি এসে মিশে তখন তাদেরকে বলা হয় উপনদী। সাধারণত ভূমির ঢাল অনুসারে যে নদীগুলি প্রবাহিত হয় সেগুলিকে অনুগামী নদী বলা হয়। এখানে প্রধান নদীকে অনুগামী নদী হিসেবে ধরা হয়। এই প্রধান নদীর সাথে নদীর যে উৎস অঞ্চল সেখানে বিভিন্ন দিক থেকে অনেক ছোট ছোট নদী এসে মিলিত হয়, এগুলিকে উপনদী বলা হয়। যেমন যমুনা গঙ্গার উপনদী। ঠিক সেরকম শাখা নদী, মানে শাখা নদী যেগুলোকে বলা হয় নদীর বড় যে নদী বা প্রধান যে নদী সেখান থেকে বিভিন্ন শাখা প্রশাখা বেরিয়ে অন্য কোনো নদীতে বা অন্য কোনো সাগরে বা সেই নদীতে এসে যদি মেশে তখন তাকে শাখা নদী বলা হয়। আহ, যেমন গঙ্গার প্রধান নদী, প্রধান শাখা নদী হলো ভাগীরথী, হুগলি। আরো একটি শাখা যেটা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে, বাংলাদেশের প্রধান নদী। যাই হোক, উপনদী বলতে আমরা যেগুলো বুঝলাম যে প্রধান নদীর সঙ্গে যে নদীগুলি এসে মেশে, প্রধান নদীতে যে নদীগুলি এসে মেশে তাদের বলা হয় উপনদী, এবং প্রধান নদী থেকে যেগুলো বেরিয়ে অন্য নদীতে বা সেই নদীতে এসে মেশে তখন তাকে বলা হয় শাখা নদী। পরে যে গুরুত্বপূর্ণ টার্মটি আছে নদী উপত্যকা, এটাকে বলা হয় ইংলিশে বলা হয় রিভার ভ্যালি। অর্থাৎ নদী উৎস অঞ্চল থেকে মোহনা পর্যন্ত যে সুনির্দিষ্ট খাতের মধ্যে প্রবাহিত হচ্ছে তাকে নদী উপত্যকা বলা হয়। পরে তোমরা নদী উপত্যকা সম্পর্কে ইন ডিটেলে জানবে। সেখানে নদীর উপত্যকা আয় আকৃতির হয়, ভি আকৃতির হয়। নদী উপত্যকা আবার বিভিন্ন নাম আছে, গিরিসঙ্কট, ক্যানিয়ন, এগুলোকে বলা হয়। সোজা কথায় নদীর যে সুনির্দিষ্ট খাত যেটার মধ্য দিয়ে প্রবাহিত হয় সেটাকে নদীর উপত্যকা বলা হয়। এই উপত্যকার পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। এখানে দুটো উদাহরণ দেওয়া আছে। আমাজন নদী উপত্যকা হচ্ছে পৃথিবীর বৃহত্তম, অর্থাৎ আকৃতিতে অনেক বড়, এবং নীলনদ একক হিসেবে পৃথিবীর দীর্ঘতম নদী উপত্যকা। এটা অর্থাৎ দৈর্ঘ্যে অনেক আহ, দৈর্ঘ্যে সব থেকে উম, বেশি, অর্থাৎ একটা আয়তনে বড় আর একটা দৈর্ঘ্যে বড়। এরপর আমরা জানবো নদীর অববাহিকা। সাধারণত বিভিন্ন উপনদী এসে মেশে প্রধান নদীতে, আবার প্রধান নদী থেকে বের হয় শাখা নদী। অর্থাৎ প্রধান নদী, উপনদী এবং শাখা নদী মিলে যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেই সমগ্র অঞ্চলটিকে বলা হয় নদীর অববাহিকা বা রিভার বেসিন। এই নদী অববাহিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে একটা ডায়াগ্রাম যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রধান নদী, মূল যে অংশটা সেটা হচ্ছে প্রধান নদী। প্রধান নদীতে সঙ্গে অনেক উপনদী এসে মিশছে, এবং কি হয় আবার মোহনা অঞ্চলে অর্থাৎ সমভূমিতে নদী আবার বিভিন্ন শাখা প্রশাখায় ভাগ হয়, এবং পুরো অঞ্চলটা একটা ডটের লাইন দিয়ে যোগ করা আছে। এই সমগ্র যে অঞ্চলটা এটাকে কি বলা হয় নদীর অববাহিকা। এটা দেখতে অনেকটা পাতার মতো দেখতে, এবং এর মধ্যে একটা সুনির্দিষ্ট নদী প্রণালী তৈরি হয়। এটা দেখতে অনেকটা পাতার মতো দেখতে, এবং এটা প্রত্যেকটা নদীর একটা নিজস্ব অববাহিকা আছে। এই অববাহিকার বৈশিষ্ট্যের উপরে নদীটির অনেক বৈশিষ্ট্য নির্ভর করে। পৃথিবীতে আমাজন যে অববাহিকা সেটা হচ্ছে বৃহত্তম, এবং ভারতের গঙ্গা অববাহিকা ভারতের বৃহত্তম নদী অববাহিকা। এরপর আমরা আসবো ধারণ অববাহিকা। ধারণ অববাহিকা অর্থাৎ নদীর উৎস অঞ্চলের যে অববাহিকা সেটাকে আমরা ধারণ অববাহিকা বলে থাকি। অর্থাৎ নদীর উৎস অঞ্চলে কি থাকে, প্রধান নদী থাকে এবং তার সাথে কোনো উপনদী থাকে। অর্থাৎ প্রধান নদী এবং তার উপনদী মিলে যে অঞ্চলের জল ধারণ করে বয়ে নিয়ে যায় তখন সেটাকে বলা হয় ধারণ অববাহিকা। এটা ইংলিশে বলা হয় ক্যাচমেন্ট বেসিন। অর্থাৎ যে এলাকার জলটা নদী ধারণ করে তাকে বলা হয় ধারণ অববাহিকা।
এখানে আমরা দেখব এই যে মূল নদী আছে, মূল নদীতে মিশেছে বিভিন্ন ধরনের উপনদী। এই উপনদীগুলো আমরা যখন কোনো ডটেড লাইন দিয়ে যোগ করা হয়, অর্থাৎ উৎস অঞ্চলের যে নদী অববাহিকা সেটাকে বলা হয় আমার ধারণ অববাহিকা। ধারণ অববাহিকার কিছু বৈশিষ্ট্য রয়েছে। ধারণ অববাহিকার উপর নদীর সংখ্যা, জলের প্রাপ্তি, ভূপৃষ্ঠের উপর জলপ্রবাহের পরিমাণ, নদীর শক্তি সবকিছু নির্ভর করছে। তার কারণ বেশি পরিমাণে যদি উপনদী এসে মেশে তাহলে ধারণ অববাহিকায় বেশি পরিমাণে জল প্রবাহিত হবে। তাছাড়া ধারণ অববাহিকার যদি আমার নিরক্ষীয় অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চল অবস্থিত হয় তখন সেখানে প্রচুর পরিমাণে জল আমার নদী দিয়ে প্রবাহিত হবে। এছাড়া জল সংগ্রহের ক্ষেত্র, যে নদীর জল সংগ্রহের ক্ষেত্র, মানে ক্যাচমেন্ট, ক্যাচ অর্থাৎ জল ধারণ করার যে এরিয়া, এটিতে একটি সুস্পষ্ট নদীগোষ্ঠী দেখা যায়। এখানেও একটা নদীগোষ্ঠী বা রিভার সিস্টেম তৈরি হয়। গঙ্গার উৎস থেকে হরিদ্বার পর্যন্ত তার ধারণ অববাহিকা, অর্থাৎ যখন কোনো প্রধান নদী, তার উপনদী, শাখা নদী সব মিলে যে এলাকার জল বহন করছে তখন সেটাকে আমরা বলছি শুধু নদীর অববাহিকা। আর ধারণ অববাহিকা শুধুমাত্র মূল নদী এবং উপনদী অর্থাৎ উৎস অঞ্চলের, কেবলমাত্র উৎস অঞ্চলের যে অববাহিকা সেটাকে আমরা বলবো ধারণ অববাহিকা। পরে যে গুরুত্বপূর্ণ অংশটি আছে সেটা হচ্ছে জল বিভাজিকা, অর্থাৎ যে উচ্চভূমি ২ বা তার বেশি নদী বা নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে সেই উচ্চভূমিকে বলা হয় জলবিভাজিকা। এখানে পাহাড় বা কোনো উচ্চভূমি, পাহাড় বা শৈলশিরা, সেটা ২ দিকে ২ টো নদী বা নদী ব্যবস্থাকে আলাদা করে। তাই পাহাড় বা শৈলশিরা এগুলো সবসময় জলবিভাজিকা হিসেবে কাজ করে। আর জলবিভাজিকার ২ দিকে বিপরীত মুখী নদী ব্যবস্থা গড়ে ওঠে। অনেক সময় সমান্তরাল নদী ব্যবস্থাও গড়ে ওঠে। যদি পাহাড় বা শৈলশিরাটি অনেক দৈর্ঘ্যে অনেক বড় হয় তখন সেক্ষেত্রে সমান্তরাল নদী ব্যবস্থাও গড়ে ওঠে। যাই হোক এখানে বিন্ধ্য পর্বত, ভারতে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদীগুলোর মধ্যে জলবায়ু রূপে কাজ করে। বিন্ধ্য পর্বত যেখানে উত্তর এবং দক্ষিণ ভারতের নদীগুলিকে আলাদা করেছে। আবার মধ্য এশিয়ার যে উচ্চভূমি যেখানে আমার পামিরগন্তি, আর্মেনিয়গন্তি রয়েছে, সেটা পৃথিবীর বৃহত্তম এবং বিখ্যাত জলবায়ু জায়গা। সারা পৃথিবীর বৃহত্তম জলবায়ু জায়গা হচ্ছে মধ্য এশিয়ার উচ্চভূমি। আর ভারতের ক্ষেত্রে আমার বিন্ধ্য পর্বত প্রধান জলবিভাজিকা এবং পৃথিবীর ক্ষেত্রে মধ্য এশিয়ার উচ্চভূমি প্রধান জলবিভাজিকা। অর্থাৎ ২ টি নদীকে আলাদা করে যে বিশেষ উচ্চভূমি বা পাহাড় সেটাকে আমরা জলবিভাজিকা বা ওয়াটার ডাইভাইড বলা হয়। ষষ্ঠ ঘাতের সূত্র। এটা একটা সূত্র আছে, অর্থাৎ নদীর যে গতিবেগ, নদীর গতিবেগ, নদীর যে বহন ক্ষমতা সেটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। নদীতে জলের পরিমাণ, নদীতে জলের গতিবেগ, ভূমির ঢাল, এই সমস্ত নানা বিষয়ের উপর নির্ভর করে। নানা বিষয়ের উপর নির্ভর করে। যাই হোক এই বহন ক্ষমতাটা যদি নদীর বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করলেও নদীর গতিবেগ যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে বহন ক্ষমতা তার ষষ্ঠ ঘাতে বেড়ে যায়, অর্থাৎ 2^6, 2^6 ইকুয়াল টু 64 গুণ। অর্থাৎ নদীর গতিবেগ যদি দ্বিগুণ হয় তার বহন ক্ষমতা, অর্থাৎ পল্লী বয়ে নিয়ে পল্লী সহ বিভিন্ন প্রকার ক্ষয়জাত যে পদার্থ, নুড়ি, কাঁকর, ও তাছাড়া বিভিন্ন ভাসমান বস্তু সেগুলির যে বহন ক্ষমতা সেটা 64 গুণ বেড়ে যায়। অর্থাৎ নদীর গতিবেগ যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে বহন ক্ষমতা আমার 64 গুণ বেড়ে যায়। এটাকে বলা হয় ষষ্ঠ ঘাতের সূত্র। অ খুব সংক্ষেপে যদি বলা হয় তাহলে নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা ষষ্ঠ ঘাতে বেড়ে যায়। এটাকে আমরা ষষ্ঠ ঘাতের সূত্র বলি। ষষ্ঠ ঘাতের সূত্রের ব্যাখ্যা দেন 1842 সালে ডাব্লু হপকিন্স। এখানে উল্লেখ করা দরকার যে গতিবেগ না বেড়ে যদি জলের পরিমাণ দ্বিগুণ হয়, আমি যেটা বলছিলাম যে নদীর বহন ক্ষমতা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। জলের পরিমাণ, ভূমির ঢাল এই সমস্ত কারণের উপর নির্ভর করে নদীর গতিবেগ, শুধুমাত্র নদীর গতিবেগ দ্বিগুণ হলে তবেই বহন ক্ষমতা 64 গুণ বাড়ে। আবার যদি নদীর গতিবেগ যদি অর্ধেক হয়ে যায় সেক্ষেত্রে আবার আমার বহন ক্ষমতাও 64 গুণ। নদীর গতিবেগ যদি কমে অর্ধেক হয়ে যায় তাহলে বহন ক্ষমতাও আমার 64 গুণ কমে যাবে। এক্ষেত্রে যদি নদীর গতিবেগ দ্বিগুণ না হয়ে শুধুমাত্র জলের পরিমাণ দ্বিগুণ হয় সেক্ষেত্রে তার বহন ক্ষমতা দ্বিগুণই বাড়বে, 64 গুণ বাড়বে না। অর্থাৎ মূল যে বিষয়টি সেটি হলো নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা ষষ্ঠ ঘাতে অর্থাৎ 64 গুণ বেড়ে যায়। এটাকে নদীর ষষ্ঠ ঘাতের সূত্র বা সিক্সথ পাওয়ার অফ ল বলা হয়।
এবার আছে কিউসেক এবং কিউমেক। নদীর মধ্য দিয়ে যে কি পরিমাণ জল প্রবাহিত হয়, অর্থাৎ জলের প্রবাহ, জলের যে প্রবাহ, রিভার ড্রেনেজ যেটা, সেই প্রবাহ পরিমাপের একক হচ্ছে, দুটি একক হচ্ছে কিউসেক এবং কিউমেক, দুটি একক। এবারে আমরা জানবো কিউমেক কি জিনিস। কিউমেক হচ্ছে নদীর একটা নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার অর্থাৎ কিউবিক মিটার জল প্রবাহিত হয় তাকে আমরা কিউমেক বলে থাকি। ঠিক সেরকম নদীপথের কোনো একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় তাকে আমরা কিউসেক বলি। অর্থাৎ কিউমেক হচ্ছে এমকেএস পদ্ধতিতে নদীর জলপ্রবাহ পরিমাপের একক। ঠিক একইভাবে কিউসেক হলো এফপিএস পদ্ধতিতে নদীর জলপ্রবাহ পরিমাপের একক। এক্ষেত্রে সময়ের একক দুই ক্ষেত্রে সেকেন্ড ব্যবহার করা হয়, দুই ক্ষেত্রে একই অর্থাৎ সেকেন্ড। এবং এমকেএস পদ্ধতিতে ঘনমিটার এবং এফপিএস পদ্ধতিতে কিউবিক ফুট বা ঘনফুট ব্যবহার করা হয়, অর্থাৎ কিউবিক মিটার পার সেকেন্ডকে আমরা কিউমেক বলি। মিটারের সাথে কিউমেক রিলেটেড লিঙ্ক আছে। আবার ঠিক সেরকম একই রকম কিউবিক ফুট, প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা কিউসেক বলি। যাই হোক, নদীর জলপ্রবাহ পরিমাপের যে একক সেটাকে এমকেএস পদ্ধতিতে কিউমেক এবং এফপিএস পদ্ধতিতে কিউসেক বলে থাকি। এরপর আসছে নদী বর্তন। নদী বর্তনকে ইংরেজিতে বলা হয় রিভার রিজাইম। অর্থাৎ একটা নদীর মধ্যে সারা বছর আমার একই রকম জলপ্রবাহ দেখা যায় না। সাধারণত দেখা যায় বর্ষাকালে নদীতে জলের পরিমাণ বেশি থাকে, আবার গ্রীষ্মকালে জলের পরিমাণ কমে যায়। আবার কিছু কিছু নদী আছে সেগুলোতে সারা বছর একই রকম জলপ্রবাহ দেখা যায়। আবার এমন কিছু নদী দেখা যায় সেগুলোতে সারা বছর বিভিন্ন সময় বিভিন্ন রকম জলপ্রবাহ দেখা যায়। অর্থাৎ ঋতু পরিবর্তনের সাথে সাথে নদীতে জলের যে প্রবাহ তার কম বেশি লক্ষ্য করা যায়। এই নদীর এই যে জলধারার পর্যায়ক্রমিক এবং ঋতুভিত্তিক পরিবর্তন, অর্থাৎ ঋতু অনুসারে নদীর জলের যে হ্রাস বৃদ্ধি সেটাকে আমরা রিভার রিজাইম বলা হয়। এক্ষেত্রে আবার নদীকে সিঙ্গেল রিজাইম, ডবল রিজাইম, মাল্টিপল রিজাইম এরকম হিসেবে ভাগ করা হয়। যেখানে মাল্টিপল রিজাইম অর্থাৎ বহুবার নদীতে জলের যে হ্রাস বৃদ্ধি হয় সেটা মিসিসিপি, মিসৌরি নদীতে দেখা যায়। ঠিক সেরকম আমাজন নদীতে বছরে ২ বার জলের হ্রাস বৃদ্ধি লক্ষ্য করা যায়। আবার কিছু নদী আছে সেখানে শুধুমাত্র ১ বার আ জলের হ্রাস বৃদ্ধি লক্ষ্য করা যায়। অর্থাৎ রিভার রিজাইম হচ্ছে ঋতু অনুসারে নদীর জলের যে পরিমাণের যে হ্রাস বৃদ্ধি সেটাকে আমরা রিভার রিজাইম বলে থাকি। এরপর আমরা জানবো দোআব এবং নদী সঙ্গম। দোআব অর্থাৎ দুটি নদীর মধ্যবর্তী যে অঞ্চল সেটাকে বলা হয় দোআব। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। যদি দোআব আমার পলি মাটি দিয়ে তৈরি হয় তখন সেটি অত্যন্ত উর্বর হয় এবং চাষবাসের পক্ষে অত্যন্ত উপকারী। আহ, আবার যদি দোআব বালি দিয়ে তৈরি হয় তখন তাকে বলা হয় ভুর। সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু কিছু সবজি আছে সেগুলি বালি মাটিতে ভালো জন্মায়। নদী সঙ্গম, যে স্থানে একটি নদী আরেকটি নদীর সাথে মিলিত হয় সেইটিকে আমরা নদী সঙ্গম বলে থাকি। যেমন গঙ্গা এবং যমুনার যে সঙ্গম স্থল সেটা হলো এলাহাবাদ। এলাহাবাদে আমার গঙ্গার সাথে গঙ্গার যে প্রধান উপনদী যমুনা সেখানে মিলিত হয়েছে। সুতরাং এলাহাবাদ হলো গঙ্গা এবং যমুনার সঙ্গম স্থল অর্থাৎ মিলন স্থল। এখানে একটা ডায়াগ্রাম আছে, দুটি নদী দুদিক থেকে আসছে, মাঝখানের যে অংশটা সেটাকে বলা হয় আমার দোয়াব। এরপর এখানে খাদার এবং ভাঙড় বলে দুটো অংশ দেওয়া আছে। নদীর তীরবর্তী যে নবীন পল্লী যুক্ত এলাকা সেটাকে বলা হয় খাদার। আবার দূরবর্তী যে প্রাচীন পলিমাটি দিয়ে উচ্চভূমি গঠিত হয় সেটাকে বলা হয় ভাঙড় বা ভাঙার। যাই হোক, এখানে দোয়াবের ক্ষেত্রে যেমন আছে, দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে যেমন দোয়াব বলা হয়। আমাদের যে পাঞ্জাব রাজ্য আছে সেখানে ৫টি নদী দেখা যায়। সিন্ধুর যে ৫টি উপনদী শতদ্রু, ইরাবতী, বিপাশা, চন্দ্রভাগা এবং বিতস্তা, এই ৫টি নদীর বিধৌত ৫টি নদীর মধ্যবর্তী যে অঞ্চল সেটার নামই হচ্ছে পাঞ্জাব। সেই জন্যেই এই রাজ্যটির নাম পাঞ্জাব। অর্থাৎ দোয়াব হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী যে অঞ্চল, আর পাঞ্জাব হচ্ছে ৫টি নদীর মধ্যবর্তী অঞ্চল। সেই জন্যই এই স্টেটটির নাম, এই রাজ্যটির নাম পাঞ্জাব। এবং কৃষিকাজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাঞ্জাব এবং হরিয়ানা ভারতের শস্য ভাণ্ডার রূপে পরিচিত। প্রচুর পরিমাণে শস্য উৎপাদন হয়, ধান, গম সহ বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন হয়।
এরপর যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা সেটা হচ্ছে নিক পয়েন্ট। নিক পয়েন্ট হচ্ছে একটা এমন একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা তোমরা জলপ্রপাত উৎপত্তির সময় আরো একবার দেখবে, আরো একবার জানবে। এখানে আসি যে নদীর পুনর্জীবন লাভের ফলে নদীর নিম্নক্ষয় যদি বেড়ে যায়, তখন নদীর দৈর্ঘ্য বরাবর পুরনো কম ঢালযুক্ত নদী উপত্যকা এবং অপেক্ষাকৃত বেশি ঢালযুক্ত নিম্ন ক্ষয়কারী নদী উপত্যকা এর মধ্যে যে মিলন ঘটে, সেই জায়গাতে ঢালের পরিবর্তন হয়। এটাকে আমরা নিক পয়েন্ট বা নিক বিন্দু বলবো। এখানে আসি নদীর পুনর্জীবন লাভ জিনিসটা কি? নদী যখন আমাদের মানুষের জীবনের মতো নদীর ক্ষেত্রেও ৩ টে পর্যায় দেখা যায়। আ এই যৌবন পর্যায়, পরিণত পর্যায় এবং বার্ধক্য পর্যায়। অর্থাৎ নদীর এই ৩ টে পর্যায়ে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। যৌবন পর্যায়ে আমার ক্ষয় বেশি থাকে। পরিণত পর্যায়ে আমার বহন বেশি থাকে এবং বার্ধক্য পর্যায়ে জাস্ট শুধুমাত্র নদী পর্যায়িত ঢাল সৃষ্টি করে, যেটা বেস লেভেল অফ ইরোশনের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করে। যাই হোক, যদি নদী বার্ধক্য পর্যায়ে এসে কোনো কারণে উম সমুদ্রের যে জলতল সেটা আমার পতন হয় বা ভূমিভাগের উত্থান হয়, সেক্ষেত্রে নদীর ঢালের পরিবর্তন ঘটে। অর্থাৎ নদী আবার পুনরায় ক্ষয় করতে শুরু করে। যেটা আবার যেটা আমার যৌবন পর্যায়ের যে বৈশিষ্ট্য সেটা আবার প্রাপ্তি হয়। ঠিক সেরকম নদীর পুনর্জীবন লাভের ফলে যদি নদীর অ্যা ঢালের পরিবর্তন ঘটে, তখন পুরাতন ঢাল এবং নতুন ঢালের যে সংযোগস্থল সেখানে একটা খাঁজ লক্ষ্য করা যায়। অর্থাৎ ঢালের পরিবর্তন ঘটে। সেই জায়গাটাকে আমরা নিক পয়েন্ট বলি। এই নিক পয়েন্টে সাধারণত জলপ্রপাতের উৎপত্তি হয়। তার কারণ এখানে নদীর যে ঢালে যে পরিবর্তন সেটা ঘটে থাকে। অর্থাৎ জল উপর থেকে নিচে পড়ে। এই ডায়াগ্রামটা একটু দেখলে বোঝা যাবে। ফার্স্ট নদীর আমার ১ম যে পর্যায়িত ঢাল তৈরি করে সেটা এই উপরের যে ডটেড লাইনটা আছে এইটা। যেটা আমার বেস লেভেল অফ ইরোশন এর সাথে সামঞ্জস্য রেখে তৈরি করেছিল, যেটা আমি বহির্জাত প্রক্রিয়ায় আলোচনা করেছিলাম। আ এরপর আ সমুদ্রের যে লেভেল, সেই সি লেভেল যদি নিচে নেমে যায় বা ভূমিভাগের যদি পতন হয় বা উত্থান হয়, সেক্ষেত্রে নদীর পুনর্জীবন লাভ দেখা যায়। পুনর্জীবন লাভ হলে তখন নদী আবার পুনরায় ক্ষয় করতে আরম্ভ করে। পুনরায় যখন ক্ষয় করতে শুরু করবে, তখন মানে পুরাতন যে ঢাল সেটা সাধারণ ঢাল ছিল। তার ঢাল অনেক কম ছিল। কিন্তু নতুন যে ঢাল, তার ঢালটা অত্যন্ত বেশি হয়। এই নতুন যে ঢাল আর পুরাতন যে ঢাল, সেই ঢালের যে সংযোগস্থল সেটাকে আমরা নিক পয়েন্ট বলি। এটা আমার ১ বার হতে পারে, ২ বার হতে পারে। অর্থাৎ নদীর যদি পুনর্জন্ম লাভ ১ বার হয় তখন আমার ১ টা নিক পয়েন্ট লক্ষ্য করা যায়। যদি ২ বার পুনর্জন্ম লাভ ঘটে তাহলে ২ টো নিক পয়েন্ট লক্ষ্য করা যায়। অর্থাৎ নদীর পুনর্জীবন লাভের কারণে পুরাতন নদী উপত্যকার ঢাল এবং নতুন যে নদী উপত্যকার ঢাল তার যে সংযোগস্থল, সেই সংযোগস্থলটাকেই আমরা মিড পয়েন্ট বলে থাকি। এখানে আরো একটা ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবে এটা একটা ক্রস সেকশন টাইপের, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর যে নদীর প্রস্থচ্ছেদ সেটাকে দৈর্ঘ্য বরাবর প্রস্থচ্ছেদের মাধ্যমে এই ডায়াগ্রামটা দেখানো হয়েছে। এটা আমার অনুদৈর্ঘ্য বরাবর প্রস্থচ্ছেদের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। এখানে এই জায়গাটায় ইউনিক পয়েন্ট তৈরি হচ্ছে এবং এখানে ঢালের পরিবর্তন হয় এবং ঢালের পরিবর্তনের জন্য এই জায়গায় আমার জলপ্রপাতের সৃষ্টি হয়। এরপর আসবো আমি নদীগ্রাস, পরের যে গুরুত্বপূর্ণ উম, উম, অংশটা নদীগ্রাস। রিভার ক্যাপচার, যখন একটা নদী আরেকটা নদীকে ঘুরে ফেলে অর্থাৎ ক্যাপচার করে ফেলে, তখন সেটাকে আমরা নদীগ্রাস বলবো। সেটা কিভাবে হয়? দুটি নদী যদি পাশাপাশি প্রবাহিত হয়, মাঝে যে উচ্চভূমি যেটা দিয়ে দুটি নদী আলাদা থাকে সেটাকে আমার জলবিভাজিকা বলা হয়। এটা জলবিভাজিকা বলা হয়। এরপর কোনো একটা নদীর যদি মস্তকক্ষয় বেশি হয়, মস্তকক্ষয় বেশি হলে সেই জলবিভাজিকা কেটে আরেকটা নদীকে ক্যাপচার করে ফেলে। এখানে দুটো নদী দেখা যাচ্ছে, যেটা এ থেকে বি পর্যন্ত একটা নদী প্রবাহিত হয়েছে, এটা হচ্ছে মূল নদী। আর এখানে একটা মূল অনুগামী নদী, এখানে পাশে আরেকটা নদী প্রবাহিত হয়েছে, মাঝে জলবিভাজিকা দেখা যাচ্ছে। এই যে নদীটা, এটার যখন মস্তক ক্ষয় বেশি হবে, অর্থাৎ ক্ষয় করতে 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 যখন জলবিভাজিকাটা কেটে এই অংশে চলে আসবে, তখন নদীর যে প্রবাহ সেই অংশটা এই এই পুরাতন যে প্রবাহ সেটা দিয়ে না যেয়ে নতুন যে ক্ষয় করা নদী সেটার মধ্য দিয়ে প্রবাহিত হতে থাকে। অর্থাৎ নদীর প্রবাহ, মূল প্রবাহ সেটা বদলে যায় এবং কি হয়, একটা নদী আরেকটা নদীকে গ্রাস করে ফেলে এবং সম্পূর্ণ জলটা তখন নতুন নদী উপত্যকায় এসে হাজির হয় এবং পুরাতন নদী উপত্যকাটা পাশে পড়ে থাকে। এবং এই জায়গায় যে জায়গায়
রিভার ক্যাপচার করে সেখানে আমার কনুইয়ের মতো দেখতে একটা বাঁক দেখা যায়। এটাকে বলা হয় এলবো অফ রিভার ক্যাপচার। ভারতের তিস্তা নদীর ক্ষেত্রে নদীগ্রাস দেখা যায়। এখানে আরো একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে নতুন যে নদী উপত্যকা তৈরি হয় সেটার মধ্যে বেশিরভাগ জলটা প্রবাহিত হয়। পুরাতন যে নদী উপত্যকা সেটা অনেকটা মজে যাওয়ার মতো অংশ পড়ে থাকে। এবং পুরাতন যে নদী উপত্যকা সেটার যে আকৃতি, নদী উপত্যকার যে আকৃতি তার তুলনায় জলের প্রবাহ অনেক কম। অর্থাৎ এটার সাথে মানে সামঞ্জস্য হয় না। সেই জন্য এটাকে বলা হয় মিসফিট রিভার। যেমন আমাদের ক্ষেত্রেই দেখা যায়, যদি আমার পায়ের আমার সাইজ আমার ৮ নম্বর সাইজ হয়, সেখানে আমি ১০ নম্বরে যদি জুতো আনি, তাহলে সেটা আমার ক্ষেত্রে ফিট হয় না, মিসফিট হয়। ঠিক সেরকম এই নদীটার ক্ষেত্রে আগে প্রচুর জল প্রবাহিত হতো, তার উপত্যকা অনেক বড় ছিল। বর্তমানে খুব কম জল প্রবাহিত হয়। তাহলে বড় উপত্যকার তুলনায় জলের প্রবাহটা অনেক কম। সেই জন্য এটাকে বলা হয় মিসফিট রিভার। আর এই মাঝখানের যে অংশটুকু দেখা যায় এটাকে বলা হয় ড্রাই গ্যাপ। এখানে সবসময় জল দেখা যায় না। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হলে বা বন্যা হলে তখন এই অংশটাতে জল আমরা লক্ষ্য করব। তাই এই জায়গাটাকে বলা হয় ড্রাই গ্যাপ। এবং এই যে মজে যাওয়া যে উপত্যকা এটাকে বলা হয় মিসফিট রিভার। আর হ্যাঁ, চ্যানেলটা আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে। আর যদি খুব ইনফরমেটিভ মনে হয় তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করবে। আর ভিডিওটা যদি প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটি অন করে রাখবে, যাতে করে নতুন ভিডিও এলে তোমরা সকলে দেখতে পারো। আর হ্যাঁ, উম, তোমরা এই যে ভিডিওটা দেখলে এর সমস্ত পিডিএফ নোটস আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখানে গিয়ে জাস্ট স্কুলের নাম এবং হাই লিখে এবং ক্লাস, উম, কোন ক্লাসের জন্য দরকার সেটা লিখলেই তোমরা পিডিএফ নোটস হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। কিছু পার্সোনাল কারণে আমার ড্রাইভের পিডিএফ যে শেয়ার সেটা দেওয়া হলো না। সেখানে ডেসক্রিপশন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে থেকে তোমরা পিডিএফ নোটস পেয়ে যাবে।